আজকে গোয়েন্দা গল্পের শেষাংশটি শুনুন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নীলমণিবাবুর মনে অভ্রান্ত বিশ্বাস জন্মিয়াছিল যে সুরেশ্বর ঘোষ স্ত্রীকে খুন করিয়াছে এবং বাকি তিনজনই ব্যাপারে লিপ্ত আছে, কিন্তু প্রমাণ নাই। তিনি যাহা চোখে দেখিয়াছেন তার কোনো সমর্থক নাই, তাঁর সাক্ষ্য উকিলের জেরায় উড়িয়া যাইবে। তাই বর্তমানে তিনি তাহাদের নামে খুনের অভিযোগ আনিতে পারিলেন না, কেবল জুয়া খেলার অভিযোগেই তাহাকে সন্তুষ্ট থাকিতে হইল। তিনি কিন্তু খুনের তদন্তে বিরতি দিলেন না। তিনি দুইজন সহকারী লইয়া সুরেশ্বরের প্রতিবেশীদের সঙ্গে দেখা করিলেন, তাহাদের বয়ান শুনিলেন। শেষের বেলা 1টার সময় সুরেশ্বরের বাড়িতে গেলেন। ফটকে একজন কনস্টেবল পাহারা ছিল, সে বলিল সুরেশ্বর বেলা 11টা নাগাদ ফিরে আসিয়াছে এবং বাড়িতে আছে। নীলমণিবাবু গৃহে প্রবেশ করে দেখেন সুরেশ্বর শয়নকক্ষে একটা খাটে শুইয়া ঘুমাইতেছে। পুলিশের জুতার শব্দে সে রক্তবর্ণ চক্ষু মেলিয়া উঠিয়া বসিল, জড়িতে সরিল, বলিল আবার কি চাই? নীলমণিবাবু বললেন, আমরা বাড়ি তল্লাশ করতে এসেছি। করুন তল্লাশ, যা ইচ্ছে করুন, বলে সে আবার শয়নে উপক্রম করিল। তার মনে হয় বেলা পর্যন্ত ঘুমানো অভ্যেস, তার উপর কাল সারা রাত্রি জাগরণে গিয়েছে, আজ বোধহয় সারাদিন ঘুমাইবে। কিন্তু স্ত্রীর মৃত্যুতে তার মনে কি একটুও দাগ পড়ে নেই? খুন করুক বা না করুক, এমন নিশ্চিন্তভাবে ঘুমাইতেছে কি করে? যা হোক, নীলমণিবাবু তাকে ঘুমাইতে দিলেন না, বলিলেন তোমার স্ত্রীর গয়নাগুলো দেখতে চাই। সুরেশ্বর বিরক্ত মুখে উঠিয়া একটা দেয়াল আলমারি কপাট খুলিল, তারপর তাতে কাপড় চোপড় পিছনে এক থাপা সোনার গয়না বার করিল। 8 পরে গয়না কিছু আছে, তাছাড়া তোলা গয়না। নীলমণিবাবু বললেন, কোন গয়না তুমি দাওনি? সুরেশ্বর একটা আংটি, একজোড়া কানের দুল, একটা চুলের কাঁটা বাঁচিয়া তার হাতে দিল। এই গহনাগুলি নূতন, ব্যবহৃত হয় নাই। নীলমণিবাবু সেগুলো নিজের পকেটে রাখিয়ে বললেন, এগুলো আমি রাখছি, পরে ফেরত দেবো। তারপর তাহার সমস্ত বাড়ি ও বাগান তন্ন তন্ন করিলেন, কিন্তু এমন কিছুই পাওয়া গেল না যা হয়তো হাসির মৃত্যুর কোনো হদিশ পাওয়া যায়। বৈকালে 3:30টার সময় নীলমণিবাবু সুরেশ্বরের বাড়ির তদন্ত শেষ করিলেন এবং সহকারীদের ফেরত পাঠাইয়া নিজে বিনোদ সরকারের দোকানের দিকে চলিলেন। বাজারের মধ্যে বিনোদ সরকারের সোনার উপর দোকানটা তাঁর দেখা ছিল, বেশ বড় দোকান। দোকানের মধ্যে কারিগরদের কাজ করিবার কারখানা। বিনোদবাবুর দোকানে ছিলেন, একটি সুসজ্জিত কক্ষে টেবিলের সামনে বসিয়া গড়গড়া তামাক টানিতেছিলেন। লোকটির বয়স অনুমান 50, কিন্তু ভারী শৌখিন মানুষ। গায়ে তসরে পাঞ্জাবি, গিলে করা ফরাসটাঙা ধুতি, গোফের উপর নিচ কামাই অত্যন্ত সূক্ষ্ম করিয়া তোলা হইয়াছে। মাথার সম্মুখভাবে একগোছা চুল, 3 দিক হইতে তাকে কোনো ক্রমে ঠেকাইয়া রাখিয়াছে। আকৃতি একটু খর্ব, কিন্তু তদনুপাতে বেশ গোলগাল। পুলিশ দেখিয়া তিনি বিব্রত হইলেন, বললেন, কি ব্যাপার বলুন তো, আমার দোকানে কোনো গন্ডগোল হয়েছে? নীলমণিবাবু সামনে চেয়ারে বসিলেন, বললেন, না, আপনার কাছে কি খবর জানতে এসেছি। বিনোদবাবু ধাতস্থ হইলেন। নীলমণিবাবুর দিকে পানের ডিবা ও জর্দার কৌটা বাড়াই দিয়ে বললেন, কি খবর? নীলমণিবাবু পান লইলেন না, জর্দার কৌটোতে এক চিমটি জর্দা লইয়া মুখে দিলেন। ধীরে ধীরে বলিলেন, সুরেশ্বর ঘোষের স্ত্রী মারা গেছে, আপনি জানেন? বিনোদবাবু চেয়ার হতে প্রায় রাফায় উঠছিলেন। হাসি মারা গেছে? সে কি? কাল বিকেলে যে আমি তাকে দেখেছি। কাল রাত্রে মারা গেছে। রাত্রে? কিন্তু বিকালবেলা সে তো ভালোই ছিল, কিসে মারা গেল? কি হয়েছিল তার? আমার বিশ্বাস কাল রাত্রে তাকে খুন করা হয়েছে। খুন? বিনোদবাবু আস্তে আস্তে চেয়ারে বসিলেন। কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকাইয়া থাকিয়া হঠাৎ টেবিলে প্রচণ্ড চাপড় বলেন, সুরেশ্বর খুন করেছে, ও ছাড়া আর কেউ না। সুরেশ্বরে কিন্তু অকাট্য অ্যালিবাই আছে। থাক অ্যালিবাই, এই সুরেশ্বরের কাজ। সুরেশ্বর আর ওর এই 3টে বন্ধু মহা ধূর্ত আর পাজি, ওদের অসাধ্য কাজ নেই। নীলমণিবাবু বললেন, আপনি হাসিকে অনেকদিন থেকে চেনেন? ওকে 3-4 বছর বয়স থেকে দেখে আসছি। তিনি নলটি মুখ হইতে লইয়া কিছুক্ষণ তার অগ্রভাগ পরিদর্শন করিলেন। একবার নীলমণিবাবুর দিকে চকিত কটাক্ষ নিক্ষেপ করিলেন, তারপর হর্ষস্বরে বলিলেন, আপনি পুলিশ, আপনার কাছে লুকোবো না। কম বয়সে আমি একটু হাসি মায়ের সঙ্গে আমার ঘনিষ্ঠতা ছিল। সে 20-22 বছর আগেকার কথা। হাসির বাপটা ছিল হতভাগা চোর, নেশাখোর, জালিয়াত। স্ত্রী কন্যাকে খেতে দিতে পারত না, হাসির মা পেটের দায়। কিন্তু সে যাক, বছর কয়েক আগে হাসির মা মারা গেল। মৃত্যুকালে আমায় ডেকে মিনতি করে বলে গিয়েছিল, হাসিকে তুমি দেখো, জামাইয়ের মন ভালো নয়। তার মৃত্যুসজ্জার অনুরোধ আমি এড়াতে পারিনি, হাসিকে মাঝে মাঝে গিয়ে দেখে আসতাম। হাসির মা সতীসাধ্যী ছিল না, কিন্তু তার প্রকৃতি ছিল বড় মধুর। কিছুক্ষণ আর কোনো কথা হইল না। তারপর নীলমণিবাবু বললেন, তাহলে আপনার সন্দেহ সুরেশ্বর হাসিকে খুন করেছে? বিনোদবাবু যেন স্মৃতি সমুদ্রে তলদেশ হতে উঠে আসেন। হ্যাঁ হ্যাঁ, আমার তাই বিশ্বাস। কিন্তু কেন? মোটিভ কি? দেখুন, সুরেশ্বর যখন হাসিকে বিয়ে করেছিল তখন তার চাল ছিল কিছু ছিল না। এরপর যুদ্ধের বাজারে সে বড় লোক হলো, তখন তার উচ্চাসা হলো সে ভদ্র সমাজে মিশবে, 10 জনে একজন বলে গণ্য হবে। কিন্তু হাসি বেঁচে থাকতে সে সম্ভাবনা নেই। হাসির মা বাপের কেচ্ছা শহরে কে না জানে। তাই সুরেশ্বর হাসিকে মেরেছে, এবার নতুন বিয়ে করে ভদ্রলোক হয়ে বসবে। হাসির স্বভাব চরিত্র কেমন ছিল? হেলাগুলো মেয়ে ছিল, মনে ছলকপট ছিল না, একটু হয়তো পুরুষ ঘাঁষা ছিল। ফটকের কাছে দাঁড়িয়ে থাকতো, রাস্তা দিয়ে লোক গেলে ডেকে কথা কইত, তাতেও তাকে দোষ দেওয়া যায় না। পাড়ার মেয়েরা ওর সঙ্গে ভালো করে কথা বলতো না, কেউ বা বাঁকা কথা বলতো। হাসিও তো মানুষ, তার তো কথা কাইবার 2টো লোক দরকার। আমি জোর করে বলতে পারি, অন্য দোষ তার যতই থাক, মন্দ সে ছিল না।
নীলমণিবাবু কৈচরিতে আর একটি দরদাম খেলেন। তারপর পকেট হইতে গয়নাগুলি বাহির করেন, বিনোদবাবুর সম্মুখে দেখলেন। দেখুন তো, এগুলো চিনতে পারেন? হাসির গয়না নাকি বলিয়া বিনোদবাবু সেগুলি হাতে তুলিয়া লইলেন। তারপর মাথা নাড়িয়া বলিলেন, এ গয়না আমি হাসিকে কখনো পড়তে দেখিনি। আপনি কখনো তাকে গয়না উপহার দেন নাই? বিনোদবাবু মাথা নাড়লেন, না, আমি তাকে পূজা আর দোলের সময় একখানা করে শাড়ি দিতাম, গয়না কখনো দিইনি। নীলমণিবাবু বললেন, এই গয়না কি আপনার দোকানে তৈরি? বিনোদবাবু ভ্রুকুঞ্চিত করে গহনাগুলি আবার পরীক্ষা করেন, বললেন, না, এই গয়না আমার কারিগরের তৈরি না। কিন্তু দাঁড়ান। তিনি ঘণ্টি বাজিয়া চাকরকে ডাকিলেন, রামদয়ালকে পাঠিয়ে দাও। চশমা চোখের বয়স্ক কারিগর রামদয়াল আসে, তাহার গয়নাগুলি দিয়ে বললেন, দেখো তো, এই গয়না কি আমাদের তৈরি? রামদয়াল ভালো করিয়া বলিল, আজ্ঞে না, গয়না কলকাতার কারিগরের তৈরি। আচ্ছা, যাও। নীলমণিবাবু উঠিলেন, গহনাগুলি পকেটে রাখিয়ে বললেন, আজ তবে উঠি, যদি দরকার হয় বা আসবো। যখন ইচ্ছে আসবেন। সেদিন সন্ধ্যাকালে নীলমণিবাবু সিভিল সার্জন মেজর বর্মনের বাংলোতে গেলেন। বাংলোতেই অফিস। মেজর বর্মন দিনের কাজ সেরে ইতিউতি করিতেছেন। নীলমণিবাবু বললেন, খবর নিতে এলাম। মেজর বর্মন বললেন, বসুন, পিএম করেছি, রিপোর্ট কাল পাবেন। কি দেখলেন? মৃত্যুর সময় আন্দাজ রাত্রি 10টা। মৃত্যুর কারণ যতদূর দেখেছি গায়ে আঘাতের চিহ্ন ছিল না। বিষ টিস নাকি? মেজর বর্মন একটা সিগারেট ধরাতে মন্দ মন্ত্র টান দিলেন, বিষ নয়, বড় আশ্চর্য উপায় মেরেছে। আপনার সন্দেহভাজনের মধ্যে মিলিটারি ম্যান কেউ আছে নাকি? নীলমণিবাবু বললেন, মিলিটারি ম্যান কেউ নেই, কিন্তু মেয়েটির স্বামী যুদ্ধের সময় মিলিটারি কন্ট্রাক্টর ছিল, গোড়াদের সংস্পর্শে এসেছে। কি ব্যাপার বলুন? মেজর বর্মন বললেন, মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন বাইরে থেকে দেখা যায় না, কিন্তু তার গলার তরুণ আস্থি, তাকে থাইরয়েড কার্টিলেজ বলে, সেটা একবারে চূর্ণ হয়ে গেছে। নীলমণিবাবু স্থির দৃষ্টি হয়ে বললেন, মানে গলা টিপে মেরেছে? না, গলা টিপে মারলে চামড়ার পা আঙুলের দাগ থাকতো, আর গলা টিপে মারার মধ্যে বৈচিত্র্য কিছু নেই। তবে মেজর বর্মন কয়েকটা সিগারেটের ধোঁয়া ছাড়াই বললেন, গত মহাযুদ্ধে সৈনিকদের অস্ত্রহীন যুদ্ধের কৌশল শেখানো হয়েছিল, আপনি জানেন? না। সে কীরকম? মনে করুন বনে জঙ্গলে যুদ্ধ হচ্ছে, আপনি নিরস্ত্র অবস্থায় একজন সশস্ত্র শত্রুর হাতে ধরা পড়লেন। পালাবার উপায় নেই, পালাবার চেষ্টা করলে সে আপনাকে গুলি করে মারবে। এই অবস্থা আত্মরক্ষার উপায় কি? আপনি কৌশলে শত্রুর ডান পাশে গিয়ে দাঁড়ালেন, তারপর হঠাৎ তার দিকে ঘুরে ডান হাতে পেঁচা দিয়ে সজোরে মারলেন তার গলায়। থাইরয়েড কার্টিলেজ ভেঙে গেল, তৎক্ষণাৎ মৃত্যু হলো। তৎক্ষণাৎ মৃত্যু? হ্যাঁ। গলা টিপে মারতে গেলে আক্রান্ত ব্যক্তি যুদ্ধ করে মুক্ত হওয়ার চেষ্টা করে, এতে সব বালাই নেই, সঙ্গে সঙ্গে মৃত্যু। নীলমণিবাবু কিছুক্ষণ নীরব থাকে বললেন, আশ্চর্য, মেয়েটির মৃত্যু এইভাবে হয়েছে, এটা আপনার সন্দেহ নেই? কোনো সন্দেহ নেই। আচ্ছা, আজ উঠি, কাল সকালে লোক পাঠাবো রিপোর্টের জন্য। নীলমণিবাবু থানায় ফিরে আসিলেন। সুরেশ্বর যে হাসিকে খুন করিয়াছে ইহাতে তাহার বিন্দুমাত্র সন্দেহ নাই, কিন্তু একটা ধোঁকা রহিয়াছে। যে লোকটা রাত্রে আসিয়া হাসির সঙ্গে দেখা করিত, সে কে? সে কি হাসিকে গহনাগুলো উপহার দিয়াছিল? হাসির সহিত লোকটার কিসের সম্বন্ধ? সে যে হাসির বন্ধু হয়ে থাকে, তবে হাসিকে খুন করিবে কেন? সে রাত্রে আর কিছু হইল না। পরদিন সকালে একজন সাব ইন্সপেক্টর ও একজন রাইটার জমাদারকে সঙ্গে লইয়া নীলমণিবাবু আবার সুরেশ্বরের বাড়িতে গেলেন। আজ কেমন করিয়া হোক সুরেশ্বরের নিকট হইতে তিনি স্বীকারোক্তি আদায় করিবেন। সুরেশ্বরের বাড়ির সদর দরজা খোলা, বাড়িতে আর কেহ আছে বলে মনে হইল না। দুজন মিলিয়া ডাকাটাকি করিয়া নীলমণিবাবু সঙ্গীদের লইয়া ভিতরে প্রবেশ করিলেন। শয়নকক্ষের খোলা দরজার সামনে গিয়া তাদের গতিরুদ্ধ হইল। মেঝের উপর সুরেশ্বর মরিয়া পড়িয়া আছে। গত রাত্রে সুরেশ্বর যথানিয়ত কালীকিঙ্করের দোকানে তাস খেলিতে গিয়েছিল। রাত্রি আন্দাজ 12টার সময় গৃহে ফিরে আসে। তারপর কি হয়েছে কেউ জানে না। সিভিল সার্জন মেজর বর্মন সুরেশ্বরের মৃতদেহ ব্যবচ্ছেদ করে রিপোর্ট দিলেন, গলার থাইরয়েড কার্টিলেজ ভাঙিয়া তাহার মৃত্যু হয়েছে। অর্থাৎ যে উপায় হাসির মৃত্যু হয়েছে, ঠিক সেই উপায় সুরেশ্বরের মৃত্যু হয়েছে। গল্প শেষ করিয়া নীলমণিবাবু কিছুক্ষণ হেঁট মুখে বসে রইলেন। তারপর মুখ তুলে বললেন, এই হচ্ছে ঘটনা। তদন্তের সূত্রে আমি যা যা জানতে পেরেছিলাম সব আপনাকে বলেছি। আমি প্রথমে সুরেশ্বরকে সন্দেহ করেছিলাম, পরে দেখলাম হাসি আর সুরেশ্বরকে একই লোক একই উপায়ে খুন করেছে। আমি আসামিকে ধরতে পারিনি। আসামি কে তাও জানতে পারিনি। আপনি বলতে পারেন কে আসামি? ব্যোমকেশ গালে হাত দিয়ে শুনিতেছিল। বলে, কয়েকটা প্রশ্নের উত্তর দেবেন? নীলমণি বলে, উত্তর যদি জানা থাকে নিশ্চয় দেবো। ব্যোমকেশ বলে, সুরেশ্বরের ওয়ারিশ কে? সুরেশ্বরের এক খুড়তুতো বোন। সুরেশ্বর উইল করেনি। খুড়তুতো বোনটি অনাথা বিধবা, কলকাতার কোথায় রাঁধুনি বৃত্তি করতো, সেই সব পেয়েছে। যাক, যে রাত্রে সুরেশ্বরের মৃত্যু হয় সে রাত্রে ওর 3 বন্ধু কালীকিঙ্কর, দেবুমণ্ডল আর বিলাস দত্ত কোথায় ছিল? সুরেশ্বরের বাড়ি যাওয়ার পর ওরা 3 জন প্রায় সারা রাত কালীকিঙ্করের দোকানে বসে তাস খেলেছিল। আমি ওদের প্রত্যেকের পিছনে চল লাগিয়েছিলাম, তাদের কাছে খবর পেয়েছি ওরা সুরেশ্বরকে খুন করেনি। বিনোদ সরকার পিছনে চল লাগিয়েছেন? না, বিনোদ সরকারের উপর আমার সন্দেহ নেই, তার কোনো মোটিভ ছিল না। সুরেশ্বরকে হয়তো মারতে পারত, কিন্তু হাসিকে মারবে কেন? তা বটে। দিনমণি হালদার তখন কোথায় ছিল, খোঁজ নিয়েছিলেন? নিয়েছিলাম। সে তখন 50 মাইল দূরে একটা গ্রামে ছিল। আমার সাহেব ভুগছিল, নড়বার ক্ষমতা ছিল না। তাছাড়া ওভাবে খুন করার কৌশল সে জানবে কোত্থেকে। আচ্ছা, একটা কথা বলুন, আপনার কি মনে হয় হাসির স্বভাব চরিত্র মন্দ ছিল? না, আমার বিশ্বাস সে ভালো মেয়ে ছিল। ব্যোমকেশ নথমুখে ভাবি ধরিতে বলল, কিন্তু তার রক্তে দোষ ছিল। তার মা, কি নাম হাসির মায়ের? অমলা।
ব্যোমকেশ চোখ তুলিয়া নীলমণিবাবুর পানে চাহিল। তিনিও প্রখর চোখে তাহার পানে চাহিয়া রহিলেন। তাঁর শরীর ক্রমশ কঠিন হইয়া উঠিতে লাগিল। কিছুক্ষণ দুইজনের চোখে চোখ আবদ্ধ হইয়া রহিল। তারপর ব্যোমকেশ তাকিয়া ঠেস দিয়া বসিল। নির্বাপিত গড়গড়ার নলটা হাতে তুলিয়া রইল। নীলমণিবাবু আত্মসংবরণ করিয়া ধীর স্বরে বলেন, আর কিছু জানতে চান? ব্যোমকেশ নিরুৎসুকভাবে মাথা নাড়িল। আর কিছু জানবার নেই। নীলমণিবাবু একটু বাঁকা সুরে বললেন, কিছু বুঝলেন? ব্যোমকেশ বলল, সবই বুঝেছি নীলমণিবাবু। নীলমণিবাবু কিছুক্ষণ স্থির হইয়া রইলেন। শেষে বললেন, সবই বুঝেছেন? হাসিকে কে খুন করেছিল আপনি বুঝেছেন? বুঝেছি বই কি, হাসিকে খুন করেছিল সুরেশ্বর। তাই নাকি? তাহলে সুরেশ্বরকে মারল কে? সুরেশ্বরকে মেরেছিল হাসির বাপ। হাসির বাপ? কিন্তু দিনমণি হালদার সে সময় 50 মাইল দূরে ছিল। আমি দিনমণি হালদারের কথা বলিনি, হাসির বাপের কথা বলেছি, হাসির জন্মদাতা পিতা। নীলমণিবাবু নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। দেখিতে লাগলাম তার মুখ হইতে পরতে পরতে রক্ত নামিয়া যাইতেছে। অবশেষে তিনি যখন কথা বলিলেন তখন তার কণ্ঠস্বরে গাম্ভীর্য আর নাই। ক্ষীণ স্খলিত স্বরে বললেন, জন্মদাতা পিতা? কার কথা বলছেন? ব্যোমকেশ দুঃখিতভাবে মাথা নাড়িয়ে বলল, কার কথা বলছি আপনি জানেন নীলমণিবাবু, গল্পটা আমাকে না বললেই ভালো করতেন। অতঃপর নীলমণিবাবু কি বলিতেন তাহা শোনা হইল না। বীরেনবাবু প্রবেশ করে বললেন, ব্যোমকেশবাবু রান্না তৈরি, আপনারা স্নান করে নিন। নীলমণিদা, আপনিও মধ্যাহ্ন ভোজনটা এখানেই সেরে নিন না। নীলমণিবাবু ধর্মর করে উঠিয়া দাঁড়ালেন। না না, আমি চললাম, অনেক দেরি হয়ে গেল বলিয়া তিনি দ্রুত প্রস্থান করিলেন। আমাদের প্রতি দিকপাত করিলেন না। আহারাদি সম্পন্ন করিয়া দুইজনে তাকিয়া মাথায় দিয়া লম্বা হইয়াছিলাম। গড়গড়া চলিতেছিল। বলিলাম, কি করে বুঝলে বলো? ব্যোমকেশ বলিল, নীলমণিবাবুর গল্প শুনতে শুনতে মনে হচ্ছিল হাসির প্রতি তার পক্ষপাত আছে, অথচ তার গল্প অনুযায়ী হাসিকে জীবিত অবস্থায় তিনি দেখেননি। তার চরিত্র সম্বন্ধে সাক্ষী প্রমাণ পাওয়া যায়, তাতে তাকে পতিব্রতপনার সতীসদ্ধি মনে করবার কারণ নেই। সে প্রগল্ভা ছিল, তার স্বামী তাকে সন্দেহ করত, একজন অজ্ঞাত লোক তার সঙ্গে রাত্রে দেখা করত। তবে তার প্রতি নীলমণিবাবুর পক্ষপাত কেন? হাসির মা অমলার সীতাসাবিত্রী ছিল না। অমলার স্বামী দিনমণি হালদার জেলখানায় পোষা পাখি হয়ে দাঁড়িয়েছিল, মাঝে মাঝে ছাড়া পেত, আবার জেলে গিয়ে ঢুকত। নীলমণি হালদার হাসির বাপ নাও হতে পারে, বিনোদ সরকারও হাসির বাপ নয়। হাসির মায়ের সঙ্গে যখন তার ঘনিষ্ঠতা হয়েছিল তখন হাসির বয়স 3-4 বছর। তবে কে? নীলমণিবাবু গল্প বলবার আগে কথা প্রসঙ্গে বলেছিলেন, পুলিশের চাকরিতে ঢুকে তিনি প্রথম এই শহরে পোস্টেড হয়েছিলেন। নীলমণি পেশাদার চোর, তাকে ধরতে কিংবা তার ঘর দোর খানা তল্লাশ করবার জন্য হয়তো নীলমণিবাবু গিয়েছিলেন। তিনি তখন যুবক, হয়তো দিনমণি কুহকময়ী স্ত্রীর ফাঁদে পড়ে গিয়েছিলেন। দিনমণি জেলে যাবার পর দুজনে গোপনে মেলামেশা হয়েছিল। 2-3 বছর পরে নীলমণিবাবু এই জেলা থেকে বদলি হয়ে গেলেন। যাবার আগে জেনে গেলেন তার একটি মেয়ে আছে, মেয়ের নাম হাসি। দূরে গিয়েও তিনি হাসি ও হাসির মায়ের খবর রাখতেন। তিনি বিয়ে করেননি, তাই সংসারের বন্ধন হাসিকে ভুলিয়ে দিতে পারেনি। সংসারে হাসিই তার একমাত্র রক্তের বন্ধন। কর্মজীবনের শেষের দিকে তিনি আবার এই শহরে ফিরে এলেন। হাসির মা তখন মরে গেছে, হাসির বিয়ে হয়েছে। নীলমণিবাবুর অভ্যাস ছিল তিনি গভীর রাত্রে সাইকেল চড়ে শহর তদারক করতে বেরোতেন। সেই সময় তিনি হাসির সঙ্গে দেখা করতেন, তাকে ছোটোখাটো 2-1খানা গয়না উপহার দিতেন। হাসিকে নিজের পরিচয় দিয়েছিলেন কিনা বলা যায় না, তবে হাসি হয়তো আন্দাজ করেছিল। যে রাত্রে সুরেশ্বর হাসিকে খুন করে সে রাত্রে নীলমণিবাবু হাসির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। তারপর যা যা হয়েছিল সবই আমরা নীলমণিবাবুর মুখে শুনেছি। আমার বিশ্বাস সুরেশ্বর তাস খেলতে খেলতে উঠে এসে হাসিকে খুন করেছিল। তারপর ফিরে গিয়ে বন্ধুদের বলেছিল, বউকে খুন করেছি, এখন তোরা আমাকে বাঁচা। 4 জনের মধ্যে অটুট বন্ধুত্ব। তারা পরামর্শ করে স্থির করলো মরা পুড়িয়ে ফেলা যাক, তারপর রটিয়ে দিলে হবে হাসি কুলোত্যাগ করেছে। নীলমণিবাবু 4 বন্ধুকে থানায় ধরে আনলেন, কিন্তু তাদের অ্যালিবাই ভাঙতে পারলেন না। তিনি যখন দেখলেন তার মেয়ের হত্যাকারীকে ফাঁসি কাটে লটকাতে পারবেন না, তখন ঠিক করলেন নিজেই তাকে খুন করবেন। তিনি আর বিলম্ব করলেন না। হাসির মৃত্যু 24 ঘন্টা কাটতে না কাটতেই সুরেশ্বরকে খুন করলেন। কিন্তু ভেবে দেখো, আমি যেভাবে গল্পটাকে খাড়া করেছি তার আগাগোড়াই অনুমান। এই অনুমান কেবল তখনই সত্যে পরিণত পারে যদি নিশ্চয়ভাবে জানা যায় নীলমণিবাবু হাসির বাপ। আমি তার জন্য ফাঁদ পাতলাম। আচমকা জিজ্ঞেস করলাম, হাসির মায়ের নাম কি? তিনি না ভেবে চিন্তে বলে ফেললেন, অমলা। হাসির মায়ের নাম তিনি জানলেন কি করে? 10 বছর আগে সে মরে গেছে। এই মামলায় তার নাম একবারও কেউ উচ্চারণ করেনি। তবে নীলমণিবাবু জানলেন কি করে? আর সন্দেহ রইল না। আমার সামনে হাসির মায়ের নাম উচ্চারণ করে তিনি বুঝতে পেরেছিলেন অসাবধানে তিনি ফাঁদে পাপ দিয়েছেন। আমিও তার মুখ দেখে বুঝতে পেরেছিলাম আমার ফাঁদ পাতা ব্যর্থ হয়নি। নীলমণিবাবুর অজানা আসামি স্বয়ং নীলমণিবাবু। ব্যোমকেশের যুক্তি জালে ছিদ্র পাইলাম না। বলিলাম, নীলমণিবাবু তাহলে নিরস্ত্র যুদ্ধের কায়দা আগে থাকতে জানতেন? ব্যোমকেশ বলল, না, বিদ্যাটা তিনি সিভিল সার্জন মেজর বর্মনের কথা শুনে শিখে নিয়েছিলেন।